সাউথ কোরিয়া, যেখানে বন্দুক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তাই যে কেউ চাইলে এখানে বন্দুক ব্যবহার করতে পারে না। আর এই সমস্ত নিয়মকানুনগুলোরই সুযোগ নেয় সমাজের এক শ্রেণীর মানুষেরা, যারা কিনা উচ্চবিত্ত এবং বিলাসবহুলভাবে তাদের জীবনযাপন করে। তারা চাইলেই টাকা দিয়ে নিজেদের কাছে বন্দুকসহ অন্যান্য অস্ত্রও রাখতে পারে এবং সেগুলো দ্বারাই জুলুম এবং অত্যাচার করে দুর্বলদের উপর। তবে এই অত্যাচার এবং জুলুমের শহরেই জন্ম নেয় এমন একজন দুর্ধর্ষ গ্যাংস্টার, যে কিনা তার জীবনে অন্যায় সহ্য করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায় যখন তার জীবনের উদ্দেশ্য হয়ে যায় শুধুমাত্র একটাই, সেটা হলো সে চায় সমাজের প্রত্যেকটি মানুষের কাছে একটি করে বন্দুক থাকুক, ছোট থেকে বড় সবার কাছে। আর এই বন্দুকের মাধ্যমে তারা তাদের উপর হওয়া অন্যায়, অত্যাচার, জুলুম এই সব কিছুর বদলা নিক। তাই সে একদিন বিশাল বড় একটি ট্রাক ভর্তি করে বন্দুক নিয়ে এসে শহরের সকলের মাঝে ছড়িয়ে দেয়। তবে এগুলো কোনো সাধারণ বন্দুক ছিল না, এগুলো ছিল এতটাই দামি বন্দুক যেগুলো মূলত ধনীদের কাছেও সচরাচর পাওয়া যায় না। তবে এই গ্যাংস্টারের উদ্দেশ্য ছিল একটাই, সেটা হলো সমাজের প্রত্যেকটি মানুষ যেন নিজের প্রতি হওয়া অন্যায়ের বদলা নিতে পারে এবং অপরাধীকে নিজের হাতে শাস্তি দিতে পারে। কিন্তু হঠাৎ করে যদি একটি দেশের প্রত্যেকটি মানুষের কাছে বন্দুক চলে আসে, তখন সেই দেশের পরিস্থিতি কি হতে পারে, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ ড্রামাটির গল্পে, যেটা কিনা মাত্র কয়েকদিন আগেই নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল। আর রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে এই সিরিজটি নেটফ্লিক্সের টপ 10 সিরিজগুলোতে জায়গা করে নিয়েছিল। তাই বুঝতেই পারছেন যে এই সিরিজটি কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। তাহলে চলুন ঘুরে আসা যাক প্রতিবাদকারী এক দুর্ধর্ষ গ্যাংস্টারের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি শহরে, যেখানে একজন রিপোর্টার একটি প্রতিবেদন তৈরি করছিল। মানুষের ভেতরে কাজের প্রেশার, পড়াশোনা নিয়ে টেনশন, বিভিন্ন হতাশার কারণে দিন দিন মানুষ মানসিক সমস্যায় ভুগছে। আর এক পর্যায়ে মানুষ এই মানসিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেছে নিচ্ছে আত্মহত্যার মতো ভয়ানক পথ। আর এই পরিস্থিতিকে যদি খুব দ্রুত সমাধান না করা হয়, তাহলে পরবর্তীতে সমাজে খুব ভয়ানক প্রভাব পড়বে। এরপর আমরা জং নামক একজন স্টুডেন্টকে দেখতে পাই, যে মেট্রো রেলে করে কলেজে যাচ্ছিল। তখন সেখানে একজন লোক পিস্তলের মতো দেখতে একটি লাইট সবার সামনে বের করে। এতে সেখানে থাকা যাত্রীরা ভীষণ ভয় পেয়ে যায়। তখন লোকটি সবাইকে শান্ত করে বলে, এতে ভয় পাওয়ার কিছুই নেই, এটি শুধুমাত্র একটি লাইট। তাছাড়া কোরিয়ায় বন্দুক ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, শুধুমাত্র মিলিটারি আর পুলিশেরাই বন্দুক রাখতে পারে। এসব কথা বলে সে এখান থেকে চলে যায়। তখন জং দাঁড়িয়ে থেকে দেখতে পায় একজন প্রেগনেন্ট মহিলা মেট্রো রেলে সিট না পেয়ে দাঁড়িয়ে আছে, আর তার সামনে একটা লোক সিটে বসে আছে। সে তার চোখের সামনে একজন প্রেগনেন্ট মহিলাকে দেখার পরও জায়গা ছাড়েনি। এটা দেখে জং নিজে থেকে লোকটির কাছে এসে বলে, আপনি দেখতে পাচ্ছেন একজন মহিলা দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, আপনি তো চাইলে ওনাকে একটু বসার সুযোগ করে দিতে পারতেন। লোকটি তখন জংয়ের কথায় কোনো পাত্তা না দিলে মহিলাটি জংকে থামিয়ে দিয়ে বলে, দরকার নেই, আমি দাঁড়িয়ে যেতে পারবো, অহেতুক ঝামেলা করবেন না, মানুষ আমার দিকে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ পর জং তার কলেজে এসে ক্লাসে আসার পর দেখতে পায় যে টিচার ক্লাসে এসে তাদের ক্লাস নিচ্ছে। সমস্ত স্টুডেন্টরা বসে যার যার মতো ক্লাস করছে। জং লেট করে ক্লাসে আসায় টিচার সবার সামনে তাকে অনেক বাজেভাবে অপমান করে, এমনকি তাকে অনেক আজে বাজে ভাষায় গালাগাল দিতে থাকে। জংয়ের এতে প্রচণ্ড রাগ হয়, আর সে মুহূর্তের ভেতরে তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে সবার সামনে টিচারকে গুলি করে দেয়। চোখের সামনে এমন ঘটনা দেখে বাকি স্টুডেন্টরা অনেক ভয় পেয়ে যায়, আর তারা চিৎকার করে যে যে পাশ থেকে পারছিল পালিয়ে যাচ্ছিল। কিন্তু জং এখানে একজনকেও রেহাই দেয় না, সে এক এক করে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে। সবাইকে মারা শেষ হলে জং চিৎকার করে বলে, এখন আমি খুশি হয়েছি, আমার মাথা ঠান্ডা হয়েছে। এরপর সে নিজেকেই নিজে গুলি করে দেয়। এর কিছুক্ষণ পর জংকে দেখা যায় একজন সাইকিয়াট্রিস্টের সামনে, সে একদম সুরক্ষিতভাবে বসে আছে। অর্থাৎ ক্লাসরুমে যেটা করেছে সেটা সম্পূর্ণই ছিল তার কল্পনা। সে আসলে চাইছিল টিচার তাকে অপমান করে সে টিচার সহ সবাইকেই মেরে ফেলবে, কিন্তু সে তেমন কোনো কিছুই করতে পারে না। জংয়ের এমন পরিস্থিতি দেখে ডক্টর তখন তাকে বলে, তোমার পরিস্থিতি কিন্তু আগের চাইতে অনেক খারাপ হতে শুরু করেছে, তুমি রেগুলার তোমার মেডিসিনগুলো কন্টিনিউ করো। একথা শুনে জং ডক্টরের উপর খুবই বিরক্ত হয়ে যায়, কারণ ডক্টর তাকে যে মেডিসিন খেতে বলেছে সেই মেডিসিনগুলো খেলে জং পড়াশোনা করতে পারে না, তার শুধু ঘুম পায়। কিন্তু জং চায় প্রচুর পড়াশোনা করতে। এদিকে একজন বাড়িওয়ালা তার ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে আসে, কিন্তু সেই ভাড়াটিয়া ভাড়া দিতে না পারার কারণে বাড়িওয়ালাকে দেখে সে আত্মহত্যা করে মারা যায়। এটা দেখার পর বাড়িওয়ালা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়। তখন এখানে সিও নামক একজন ফরেন্সিক অফিসার বলে, এই ঘরে সে ছাড়া আর কেউ ছিল না, তাছাড়া তার গলার দাগ দেখে বোঝা যাচ্ছে যে সে নিজেই নিজেকে হত্যা করেছে।
তখনই তাদের জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একজন অফিসার ডেড বডির পকেট থেকে অনেকগুলো বন্দুক বের করে। আর সিও যখন এই বন্দুকগুলো দেখতে পায় তখন সে একদম অবাক হয়ে যায়, কারণ এগুলো কোনো সাধারণ বন্দুক ছিল না। এগুলো ছিল খুবই স্পেশাল বন্দুক, যেগুলো সাধারণত পুলিশের কাছেও থাকে না। তখন সে দ্রুত লি নামক একজন অফিসারকে সেখানে ডেকে পাঠায়। আর লি সেখানে আসলে সিও তাকে বলে, তুমি কি এই বন্দুকগুলো সম্পর্কে কিছু জানো? আমি জানি তুমি অস্ত্র সম্পর্কে বেশ ভালো জ্ঞান রাখো। এই বন্দুকগুলো কোনোভাবেই এখানে পাওয়ার কথা নয়। আমার মনে হয় এই বন্দুকগুলো মিলিটারি ক্যাম্প থেকে চুরি করা হয়েছে। কথা শুনে লি জানিয়ে দেয় সেটা কোনোভাবেই সম্ভব নয়, কেননা ওখানে খুবই কড়া সিকিউরিটি থাকে, আর কেউ এই বন্দুকগুলো বাহিরে কারো কাছে দেয় না। মূলত লি একজন মিলিটারি ছিল, তবে মিলিটারি চাকরি ছেড়ে সে পুলিশের চাকরিতে জয়েন করেছে। এরপর তারা সেই রুমটির আরও তল্লাশি নিতে শুরু করে। এদিকে পুলিশ ছাদ থেকে এমন আরও অনেকগুলো বন্দুক খুঁজে পায়। এত বন্দুক একসঙ্গে দেখে লি আরও বেশি অবাক হয়ে যায়। এরপর সে তার সিনিয়র অফিসারের সঙ্গে দেখা করে। এখানে ঘটে যাওয়া সমস্ত ঘটনা সে তাকে খুলে বলে। তখন সিনিয়র তাকে লাইফ নিয়ে আরও সিরিয়াস হতে বলে এবং বলে যে এই ছোটখাটো কেসগুলো বাকি পুলিশেরা সলভ করে ফেলবে, তাকে এসব নিয়ে চিন্তা না করলেও চলবে। সে যেন শুধু নিজের লাইফ নিয়ে এখন সিরিয়াস হয়। কিন্তু এ বিষয়ে লিয়ের কোনো মাথা ব্যথা ছিল না। সিনিয়র অফিসার তখন রেগে গিয়ে তাকে অনেক বকাঝকা করতে শুরু করে, কারণ অফিসার আসলে লিকে ভীষণ ভালোবাসত, আর সে জানে যে লি অনেক ট্যালেন্টেড একজন অফিসার। এবার কিছুক্ষণ পর সিনিয়র অফিসারের মেয়ে এসে তাকে এখান থেকে নিয়ে যায়। মূলত সিনিয়র অফিসার লিয়ের সঙ্গে কথা বলতে বলতে অনেক মদ খেয়েছিল, তো সিনিয়র অফিসারের মেয়ে আসলে তার সঙ্গে লিয়ের অনেক সময় যাবৎ কথাবার্তা চলে। তাদের কথাবার্তা শুনে বোঝা যায় যে তাদের দুজনের আগে থেকেই পরিচয় আছে এবং তাদের দুজনের বন্ডিং বেশ ভালো। তো যাই হোক, এরপর লি তার বাসায় ফিরে আসে এবং একা একা ওই বন্দুকগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। পরের দিন জন নামক একজন নতুন পুলিশ অফিসার আজকে প্রথম তার চাকরিতে জয়েন করে। প্রথম দিন থেকেই তাকে লিয়ের সঙ্গে দায়িত্ব দেয়া হয়। সে সবসময় লিয়ের সাথে কাজ করবে। অন্যদিকে জংকে দেখা যায় সে হোস্টেলে খাবার খেতে গেলে দেখে যে প্রতিদিনের মতো আজও তার খাবার কেউ চুরি করে খেয়ে নিয়েছে। প্রতিদিন তার খাবার কে চুরি করে খায় এটা সে জানতে চায়, কিন্তু ওয়ার্ডেন তার কথায় কোনো পাত্তা না দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। তাই জংয়ের এখানে আর কোনো কিছুই করার থাকে না। এবার সে তার রুমে ফিরে আসার সময় দেখতে পায় তার পাশের রুমের একজন স্টুডেন্ট জোরে জোরে ভিডিও গেম খেলছে এবং স্মোকিং করছে। আসলে এই হোস্টেলে যারা যারা থাকে তারা সবাই মোটামুটি স্টুডেন্ট, এক একজন এক এক ক্লাসে লেখাপড়া করছে। জং তখন সেই লোকটির কাছে এসে বলে, আমি আসলে সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না, তাছাড়া আমাদের হোস্টেলে স্মোকিং করার নিষেধ আছে। তুমি এটা করো না, আর এত জোরে সাউন্ড দিয়ে গেম খেলার কি আছে? এতে বাকিদের পড়াশোনার সমস্যা হতে পারে। তুমি একটু সাউন্ড কমিয়ে দিয়ে তারপর খেলো। তখন সেই লোকটি জংয়ের কোনো কথা না শুনে তাকে ধাক্কা মেরে বের করে দেয়। এতে করে জং অনেক রেগে যায়, কারণ তার সঙ্গে সবাই অন্যায় আচরণ করছিল। তাই সে তার রুমে গিয়ে পিস্তল দিয়ে তাদেরকে মারতে চায়, কিন্তু সে নিজের রাগকে কন্ট্রোল করে নেয়। এদিকে লি জনকে সাথে নিয়ে একজন ক্রিমিনালের বাড়িতে আসে তাদের অফিসের নেটওয়ার্ক সিগন্যাল ঠিক করার জন্য। মূলত এই ক্রিমিনাল যে বাড়িতে থাকত তার বাসার ছাদের উপরেই নেটওয়ার্ক সিগন্যাল ছিল। তো লি উপরে সিগন্যাল দেখতে গেলে নিচে জন ওই ক্রিমিনালকে উল্টোপাল্টা প্রশ্ন করতে শুরু করে। এতে করে সেই ক্রিমিনাল অনেক রেগে যায়, আর এক পর্যায়ে সে জনকে তার হাতে থাকে একটি ধারালো কাঠের অস্ত্র দিয়ে মারতে চায়। কিন্তু ঠিক সেই সময় লি এসে জনকে কোনো মতে বাঁচিয়ে নেয় এবং তারা দুজন এখান থেকে পুলিশ স্টেশনে চলে যায়। অন্যদিকে জং ক্যান্টিনে এসে খাবার খেতে গেলে দেখতে পায় যে সেখানে থাকা দুজন স্টুডেন্ট ড্রিঙ্ক এবং স্মোক করছে। জং তখন উঠে এসে তাদেরকে প্রকাশ্যে এগুলো করতে নিষেধ করে। সেই সাথে তাদেরকে সাইনবোর্ড দেখিয়ে বলে, এখানে স্মোকিং করা সম্পূর্ণ নিষেধ। নোটিশ থাকা সত্ত্বেও কেন তোমরা রুলস ফলো করছো না? তবে তারা জংয়ের কথায় কোনো পাত্তা না দিলে জং নিজের রুমে এসে পড়াশোনা করতে শুরু করে। কিন্তু এমন সময় সে পাশের রুম থেকে ইন্টিমেট হওয়ার আওয়াজ শুনতে পায়। এতে সে খুবই বিরক্ত হয়ে যায়, আর সে এখানে চিৎকার করে বলে, এখানে এসব করার কোনো অনুমতি নেই। এসব কিছু করতে হলে তোমরা বাইরে গিয়ে করো, অন্যকে কেন বিরক্ত করছো? কিন্তু তারা জংয়ের কথা না শুনলে জং তার রাগ আর কন্ট্রোল করতে পারে না। তাই জং তার বেডের নিচ থেকে একটি বন্দুক বের করে ফেলে। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যেখানে রয়েছে একটু আলাদা এক্সাইটমেন্ট, তবে সেই এক্সাইটমেন্ট হোক আরও বেশি স্মার্ট আর সেফ, যেখানে খেলাটা এনজয় করার পাশাপাশি আপনার অনুমানও থাকবে গেমের অংশ। এখানে সবকিছু সহজ, ঝামেলাহীন এবং সেফভাবে করা হয়েছে। শুধু ম্যাচ এনজয় করুন আর অনুমান করে গেম খেলে দেখুন আপনার অনুমান কতটা শক্তিশালী। আর এখানে লেনদেন করতে পারবেন সরাসরি বিকাশ, নগদ এবং রকেট দিয়েই। ভাবুন তো,
আপনার সঠিক সিদ্ধান্ত যদি আপনাকে ছোট্ট একটা বাড়তি আনন্দ এনে দেয়, তাহলে গেমটাই অন্যরকম লাগবে। এটা শুধুমাত্র শুরু। আসল জিনিসটি পিন করা কমেন্টে আপনার জন্য অপেক্ষা করছে, তাই মিস করবেন না। আর অবশ্যই প্রোমোকোড ব্যবহার করে রেজিস্ট্রেশন করলে সেখানে থাকছে আরও চমক। আর সে পাশের রুমে দরজা দিয়ে ভেতরে গুলি করে দিলে রুমের ভেতরে থাকা লোকটি মারা যায়। এটা দেখে তার সঙ্গে থাকা মেয়েটি ভীষণ ভয় পেয়ে যায় এবং সে পুলিশকে দ্রুত কল করে এখানকার ঘটনা জানায়। তবে পুলিশকে সব কথা বলার আগে জং রুমের ভেতরে গিয়ে মেয়েটির থেকে ফোন কেড়ে নেয় এবং তাকেও গুলি করে মেরে ফেলে। গুলির শব্দ শুনে পাশের রুম থেকে সেই গেম খেলা লোকটি বেরিয়ে আসে। জং তখন তাকেও সঙ্গে সঙ্গে গুলি করে দেয়, কারণ এই লোকটি তার গায়ে হাত তুলেছিল। ততক্ষণে হোস্টেলের ওয়ার্ডেন পুলিশকে কল করে দ্রুত এখানে ডেকে নেয়। এই বিষয়টি জং বুঝতে পেরে সে ওয়ার্ডেনের রুমে এসে তাকেও মেরে ফেলে এবং চিৎকার করে সব স্টুডেন্টদের কাছে জিজ্ঞাসা করে কে প্রতিদিন আমার খাবার চুরি করে খায়। মূলত গুলিগুলোর শব্দ শুনে সমস্ত স্টুডেন্টরা তাদের রুম থেকে বাইরে বেরিয়ে আসে। এদিকে পুলিশ খবর পেয়ে দ্রুত জংয়ের হোস্টেলে এসে পৌঁছয়। এদিকে ততক্ষণে জং সবার উপরে পাগলের মতো গুলি করছিল। তখন দুজন অফিসার ভেতরে এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু জং তখন তাদের উপরেও গুলি করে দেয়। অফিসার লি হোস্টেলের ভেতরে ঢুকে দেখতে পায় যে চারিপাশে সবকিছু তছনছ হয়ে পড়ে আছে। কয়েকজন স্টুডেন্ট রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে এবং চারিপাশ থেকে বারুদের গন্ধ ভেসে আসছে। এমন পরিস্থিতিতে লি কিভাবে জংকে থামাবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। তাই সে তার পুরো টিমকে সতর্ক করে বলে, যে ছেলেটা গুলি করছে তার কাছে M4 বন্দুক আছে, চাইলেই আমরা ওর সঙ্গে লড়াই করতে পারবো না। তাই আমাদেরকে ঠান্ডা মাথায় সাবধানে কাজ করতে হবে। তাছাড়া এখানে আহত স্টুডেন্টদেরকে দ্রুত হসপিটালে পাঠানোর ব্যবস্থা করতে হবে। এরপর লি প্ল্যান করে যে সে ধীরে ধীরে ভেতরে যাবে আর সবার উপর থেকে জংয়ের মনোযোগ ঘুরিয়ে নেবে। সেই সুযোগে বাকি সবাই অন্যান্য কাজগুলো সেরে ফেলবে। লি তখন সমস্ত অ্যাপার্টমেন্টে লাইট অফ করে দেয়। শুধুমাত্র জং যেই রুমের মধ্যে ছিল সেই রুমের লাইট জ্বালিয়ে রাখে আর ধীরে ধীরে সে জংয়ের রুমে আসে। লি এগিয়ে আসতে বুঝতে পেরে জং গুলি করতে শুরু করে, কিন্তু লির উপর গুলি করতে করতে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। লিরা মনে করেছিল জংয়ের কাছে গুলি শেষ হলে খুব সহজে তারা জংকে ধরে ফেলতে পারবে, কিন্তু দেখা যায় জং তাদের থেকেও অনেক বেশি এক্সপার্ট। তার গুলি শেষ হওয়ার পরে সে অন্য আরেকটি বন্দুক হাতে তুলে নেয়। এরপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়। কিছুক্ষণ এভাবে লড়াই করতে করতে এক পর্যায়ে লি জংকে তার মাথায় আঘাত করলে জং সেখানে সঙ্গে সঙ্গেই তার জ্ঞান হারিয়ে ফেলে। তখন লি তাকে হসপিটালে নিয়ে আসে। তো যাই হোক, পরবর্তীতে জংয়ের সম্পূর্ণ রুম খোঁজাখুঁজির পর লি জংয়ের বেডের নিচে আরও বেশ কিছু পিস্তল খুঁজে পায়। এরপর সে তাদের মেইন অফিসারকে বিষয়টি জানালে অফিসার তখন সিওকে ডেকে বলে, একজন মিলিটারি এক্সপার্টকে নিয়ে এসো, যে কিনা অস্ত্র সম্পর্কে খুব ভালো জানে, যে আমাদের এই বন্দুকগুলো সম্পর্কে ডিটেলসে বলতে পারবে। তখন সিও চুপচাপ করে লির দিকে এগিয়ে আসে এবং তাকে সবার সামনে আনলে মেইন অফিসার বলে, আমি তোমাকে মিলিটারি এক্সপার্ট আনতে বলেছি, ওকে নয়। ও পুলিশ অফিসার হয়ে এই বন্দুক সম্পর্কে কেমন জানবে? তখন সিও তাকে বলে, ওর মতো এক্সপার্ট হয়তো আর কেউ নেই, কারণ ও একজন মিলিটারি সদস্য ছিল। ও বন্দুক সম্পর্কে বেশ ভালো জানে। এরপর লি খুব স্মার্টলি বন্দুকের পার্টগুলো একসঙ্গে জুড়ে দেয়। এবার সে এগুলো সম্পর্কে বলতে শুরু করে। সে এখানে বলে যে বিশেষ বন্দুকগুলো বিভিন্ন যুদ্ধে বিভিন্ন দেশে ব্যবহৃত হয়। তখন মেইন অফিসার বলে, তাহলে এই বিশেষ ধরনের বন্দুক কি করে সামান্য কলেজ হোস্টেলে আসলো? লি বলে, এই বিষয়টি সম্পর্কে তো আমার জানা নেই, তবে কিছুদিন আগে আমরা বন্দুকের যেই গুলিগুলো পেয়েছিলাম সেগুলো মূলত পিস্তলে ব্যবহৃত হয়। হয়তো ওই ক্রিমিনাল লোকটির সঙ্গে জংয়ের কোনো কানেকশন আছে। অন্যদিকে আমরা কিম নামক একজন বিজনেসম্যানকে দেখতে পাই। কয়েকজন গুন্ডারা তাকে ধরে তাদের বস পিওর কাছে নিয়ে আসে। বারবার করে কিম তাদের কাছে অনুরোধ করতে থাকে যাতে করে তারা তাকে ছেড়ে দেয়। তখন পিউ তার লোকদের মাধ্যমে কিমের কাছ থেকে একটি পেপারে সাইন করিয়ে নেয় এবং তার লোককে কিমের বড় বিজনেসটি সামলানোর দায়িত্ব দিয়ে সে এখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে চং নামের একজন লোক এসে কিমকে মেরে ফেলে। চং মূলত ছিল পিউরই লোক। এদিকে জংকে দেখা যায় হসপিটালে বসে রিল্যাক্সে খুশি মনে খাবার খাচ্ছে। তখন সেখানে মেইন অফিসার এসে তার কাছে জানতে চায় যে সেই বন্দুকগুলো কোথায় পেল। একথা শুনে প্রথমে জং তাকে কোনো কিছুই বলতে চায় না। এক পর্যায়ে অফিসার অনেক জোরাজুরি করলে জং বলে, আমি সব কথা শুধুমাত্র সেই অফিসারকেই বলবো যে আমাকে হোস্টেল থেকে মেরে এখানে অ্যারেস্ট করে নিয়ে এসেছে। তাছাড়া আমি কাউকে কোনো কিছু বলবো না। এরপর লিকে পাঠানো হয় জংকে জিজ্ঞাসাবাদ করার জন্য। লি সে তার কাছে জানতে চায়, তুমি কেন আমার কাছে সবকিছু বলতে চাও, আর তোমার ঘরে এতগুলো বন্দুক কোথা থেকে আসলো? জং স্পষ্টভাবে লিকে বলে, তোমাকে আমার সৎ অফিসার মনে হয়েছে, তুমি সবার থেকে একটু আলাদা।
তুমি যখন আমাকে অ্যারেস্ট করেছো তখন আমি বিষয়টি বুঝতে পেরেছি, তাই আমি শুধুমাত্র তোমার কাছেই সমস্ত কথা বলবো। ওই বন্দুকগুলো আমার কাছে একজন কুরিয়ার করে পাঠিয়েছিল, কিন্তু কে পাঠিয়েছে, কোথা থেকে পাঠিয়েছে এসব আমি কিছুই জানি না। শুধু আমি এতটুকু জানতাম যে বন্দুকগুলো আমার আসলেই প্রয়োজন ছিল। তাছাড়া আমি হোস্টেলে যাদেরকে মেরেছি তা নিয়ে আমার কোনো আফসোস নেই, কারণ ওরা আমার সঙ্গে যা করেছে তাতে ওদের মৃত্যুটাও কম হয়ে যায়। ওরা কোনো নিয়মকানুন মানে না, তাই আমি ওদেরকে অনেকবার সাবধান করেছি, কিন্তু তারপরও বারবার ওরা আমাকে অপমান করেছে, আমার উপরে অত্যাচার করেছে, তাই আমি ওদেরকে মেরে ফেলেছি। সেই সাথে জং এখানে আরও বলে, শুধু আমি নই, কোরিয়াতে এমন অনেক লোক আছে যাদের এই বন্দুকের খুবই প্রয়োজন, আর তাদেরকে ওই কুরিয়ার থেকে ফ্রিতে বন্দুকগুলো দেয়া হয়। এবার লি যখন তাদের নাম জানতে চায় যে আসলে কাদেরকে বন্দুকগুলো দেয়া হয়েছে, তখন জং চিৎকার করে বলতে শুরু করে, আমি এসবের কোনো কিছুই জানি না, আর তাছাড়া তোমাদেরকে আমি আর কোনো কিছুই বলবো না। তোমরা পুলিশ, তোমাদের দায়িত্ব খুঁজে বের করা। তাহলে আমি কেন সবকিছু বলে দেব? তো এবার জংয়ের সঙ্গে কথা শেষ করে লি বাইরে বের হলে জং তাকে কি বলেছে সেটা সে সবাইকে জানিয়ে দেয়। এতে সবাই অনেক অবাক হয়ে যায়, কারণ কেন কোনো মানুষ হঠাৎ করেই মানুষকে ফ্রিতে বন্দুক দিতে শুরু করবে, তাও আবার এত দামি এবং রেয়ার বন্দুক। এদিকে আমরা সেই ক্রিমিনালকে দেখতে পাই যে কিনা অফিসার জনকে সেদিন মারতে চেয়েছিল। এই ক্রিমিনালের নাম ছিল জংহু। সে তার বাসায় আসলে দেখতে পায় যে তার রুমের বাইরে একটি কুরিয়ার পার্সেল রাখা আছে। এই পার্সেলটি মূলত তার মায়ের নামে এসেছে, তাই সে এতে তেমন একটা মনোযোগ দেয় না, কিন্তু সে কিছু একটা মনে করে পার্সেলটি তার রুমের মধ্যে এনে খুলে দেখে। এরপর সে যেটা দেখতে পায় সেটা দেখে সে একদম অবাক হয়ে যায়, কারণ পার্সেলের ভেতরে দুটো বন্দুক ছিল। সে তো তার নিজের চোখেই বিশ্বাস করতে পারছিল না যে কেউ তার অ্যাড্রেসে ফ্রিতে বন্দুক পাঠিয়েছে। অন্যদিকে চংকে দেখা যায় যে কিনা বস্তার ভেতর কিমকে ভরে জ্যান্ত আগুন দিয়ে পুড়িয়ে মেরে ফেলতে চাইছিল, কিন্তু তখন কিম কোনোভাবে বস্তার ভেতর থেকে তার মুখ বের করে বলে, আমি জানি তোমার বস তোমাকে ঠকাচ্ছে, তুমি চাইলে আমাকে কাজে লাগাতে পারো, আমি তোমাকে হেল্প করব। আমার কাছে অনেক বন্দুক আছে, তুমি যত ইচ্ছে নিতে পারো, কিন্তু আমাকে তুমি দয়া করে মেরো না। আর এই সুযোগ পেয়ে চং কিমের থেকে এসব বন্দুকের সম্পর্কে সবকিছু জেনে নেয়। এরপর সে তার বস পিউকে ফোন দিয়ে যাচাই করার জন্য বলে, আচ্ছা বস, আমি যদি কিমকে মেরে ফেলি তাহলে তো নিশ্চয়ই আপনি কিমের বিজনেসটা আমাকে দেবেন, তাই না? কথা শুনে পিউ কোনো কথা না বলে ফোন কেটে দেয়। তখন চং মনে করে বস হয়তো তার উপর রাগ করেছে, আর অবশ্যই সে তাকে কিমের বিজনেস থেকে কিছু অংশ দেবে। তবে সে বিনা কারণে এসব নিয়ে প্রশ্ন করায় বস হয়তো তার উপর রেগে গিয়েছে, কিন্তু কিম তার ব্রেইন ওয়াশ করতে চাইছে, তাই সে এখানে তার বসের কথা মতো কিমকে মেরে ফেলে। এরপর সে সোজা তার বস পিওর কাছে চলে আসে, আর সে তার সেই প্রশ্নের জন্য পিওর কাছে ক্ষমা চায়। আর সে এখানে পিউকে বলে, আমার আসলে সেই বিজনেস নিয়ে আপনাকে প্রশ্ন করাটা ভুল হয়েছে, কারণ এত বছর ধরে আপনি আমাদের দেখাশোনা করছেন, তাই বিজনেস তো আপনি আমাদেরকে এমনিতেই দেবেন। কিন্তু পিউ তখন রেগে গিয়ে বলে, কি বললি তুই? বিজনেস? তুই তো এই বিজনেসের যোগ্যই না, তাই এই বিজনেস তোকে দেয়া যাবে না। এটা আমি আমার অন্য একজন টিম মেম্বারকে দিয়ে দিয়েছি। তবে তুই কোনো টেনশন করিস না, তোকে আমি তোর কাজের জন্য পুরস্কৃত করব। চংয়ের তখন আর কোনো কিছুই করার থাকে না। সে বাইরে বেরিয়ে এসে তার লোকজনদেরকে বলে, কিমের কথা মতো ওই হোস্টেলে গিয়ে দেখো যে কোথাও কোনো বন্দুক আছে কিনা। এরপর চং তার লোক উতাইকে নিয়ে কিমের গাড়ির কাছে আসে, আর কিমের কথা মতো তারা ঢিকে খুললে সেখানে অনেকগুলো বন্দুক এবং গুলি দেখতে পায়। এটা দেখে তারা এতটুকু শিওর হয়ে যায় যে কিম তাদেরকে মিথ্যে কথা বলেনি। তখন তারা দুজন আলোচনা করে যে এই বন্দুক সম্পর্কে যদি পিউ জানতে পারে তাহলে সে তাদেরকে প্রাণে বাঁচতে দেবে না। তাই চং খুব আফসোস নিয়ে উতাইকে বলে, পিউকে ঠকানো ছাড়া আমাদের কাছে আর কিছুই করার নেই, কারণ ও আমাদেরকে কোনোদিনও ভালো কিছু করতে দেবে না। ওর জন্য আমরা জীবনে কখনো উন্নতিও করতে পারবো না। যদি আমরা ভাগ্য বদল করতে চাই তাহলে আমাদেরকে এবার সাহস করে একটি বড় ঝুঁকি নিতেই হবে। এদিকে লি শহরের বিভিন্ন জায়গার কুরিয়ার বক্সগুলো চেক করতে থাকে, কোথা থেকে এই বন্দুকগুলো আসে সেটা জানার জন্য। তখন সে আবারও ওই বয়েজ হোস্টেলে পৌঁছে চংয়ের লোকদেরকে সেখানে কিছু একটা খোঁজাখুঁজি করতে দেখে। এতে নিয়ে সন্দেহ হয়। সে ওই স্টোর রুমে আসলে সেখানে কিছু কুরিয়ার বক্স দেখতে পায়। এমন সময় তাকে জু নামক একজন অফিসার কল করে বলে, ওই ছেলেটি আমাদেরকে সব মিথ্যে কথা বলেছে, গত 2 বছরে ওর কাছে কোনো কুরিয়ার আসেনি। অফিসারের ফোন কাটার পর লি বড় কুরিয়ার বক্সের উপরে একটি সিম্বল দেখতে পায়, যেটা সে নেটওয়ার্ক ঠিক করতে গিয়ে জংহুর রুমের সামনে দেখেছিল। আর এটা দেখে তার জংহুর প্রতি সন্দেহ হয়, যার কারণে সে সিওকে ফোন দিয়ে সম্পূর্ণ বিষয়টি খুলে বলে। তখন সিও তাকে জানায়, আমারও তাই মনে হচ্ছে, তুমি যেটা ভাবছ সেটাই হয়তো সঠিক। এই বন্দুকের পেছনে তারই হাত আছে।
যার কারণে জঙ্গুকে আমরা সকাল থেকে ফলো করছি। এখনো আমার সামনেই আছে। ওকে আজ সারাদিন বাইরে ঘোরাঘুরি করতে দেখেছি। তুমি টেনশন করো